ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, কৌশানী মুখোপাধ্যায় বহুরূপী সিনেমায় তার প্রথম আইটেম গান ডাকাতিয়া বাসিতে নাচ করে শুটিং শেষ করেছেন মাত্র 8 ঘন্টায়। প্রস্তুতির সময় কম থাকায় নাচটি আরো ভালো হতে পারত বলে অভিনেত্রীর আক্ষেপ। পরিচালক নন্দিতা রায়ের প্রশংসা পেলেও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মন পুরোপুরি জয় করতে পারেননি তিনি। তবুও কৌশানীর আশা গানটি পুজোর মণ্ডপে জনপ্রিয় হবে। ছ্যাচরাপুরে ফাগুন মাসে আগুন কৌশানীর নাচ দেখে খুশি নন পরিচালক শিবপ্রসাদ। ভরা আশ্বিন মাসে ফাগুনের ছোঁয়া নিয়ে হাজির কৌশানী মুখোপাধ্যায়। ছ্যাচরাপুর গ্রামে গিয়ে শরীরী বিভঙ্গে হিল্লোল তুললেন এই অভিনেত্রী। পরিচালক সাবধান করলেন, আর যাই করো পিড়িতে পড়ো না। পরনে লাল শাড়ি, খোলা চুল, চোখে যে আবেগের বিচ্ছুরণ, ভরা মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে পা মেলাচ্ছেন অভিনেত্রী। ঝিমলি রূপে জীবনের প্রথম আইটেম নাচ কৌশানীর। প্রস্তুতির সময়ে যে খুব সময় পেয়েছেন তেমন কিন্তু নয়, মাত্র 8 ঘন্টায় গোটা গানের শুটিং সেরেছেন। তবু সন্তুষ্ট নন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবছরের পুজোয় উইন্ডোজ প্রযোজনা সংস্থার উপহার বহুরূপী। 90-এর দশকের ব্যাংক ডাকাতি ছবির প্রেক্ষাপট, যাকে ঘিরে গল্প, সেই অপরাধীর ভূমিকায় শিবপ্রসাদ। তার বিপরীতে কৌশানী মুখোপাধ্যায়। গত শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম গান শিমুল পলাশ। এবার প্রকাশ্যে এলো দ্বিতীয় গান ডাকাতিয়া মাসি। এই গানের মাধ্যমেই প্রথমবার আইটেম গানে পা মেলাবেন কৌশানী। এই ছবির প্রচার ঝলকেই নজর কাড়েন কৌশানী। একেবারে গ্রাম্য মেহের চেহারা, সারল্যে ভরা, শুধু তার মধ্যে রয়েছে বিচক্ষণতা। মূল ধারার বাণিজ্যিক ছবির নায়িকারা এই মুহূর্তে নিজেরাই আইটেম নম্বরে নাচছেন। এই প্রচলন বহু বছরের। সম্প্রতি বলিউডে তামান্না ভাটিয়া আজ কি রাত গানটি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে কৌশানী বলেন, আমি আশা করব আমার ডাকাতিয়া বাঁশি গানটাও ততটাই ভাইরাল হবে। এবার পুজোয় মণ্ডপে সকলে মিলে নাচবেন এই আশা করছি। গান নিয়ে আশা যেমন রয়েছে তেমন আক্ষেপও রয়েছে অভিনেত্রীর। কারণ প্রস্তুতির জন্য খুব একটা সময় পাননি, পেলে হয়তো আরো ভালো হতো। অভিনেত্রীর কথায়, আসলে আগে আমি জানতাম না যে নাচটা করতে হবে। মাত্র সপ্তাহখানেক সময় পেয়েছিলাম। শুটিং এর ফাঁকে গোটা নাচটা তুলেছি, আর শুটিংটা করতে সময় লেগেছিল 8 ঘন্টা। একটা গোটা দিনও নয়। তবে নন্দিতা দি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই দেখানো হয়েছে ঝিমলিকে। এক পরিচালকের প্রশংসা পেলেও ছবির অন্য পরিচালক শিবপ্রসাদের মন পাওয়া অত সহজ না বলেই জানালেন নায়িকা। কৌশানীর কথায়, শিবুদা যে কাজটা করেন নিখুঁত করেন, তাই শিবুদাকে সন্তুষ্ট করা অত সোজা নয়। নাচটা যখন দেখছিল তখন বলছিল, আরো ভালো হতে পারত কৌশনী, এটা তোমার গান। আমি এটাকেই প্রশংসা হিসেবে ধরে নিয়েছি। শিবুদা কখনোই বলবে না 100-এ 100 পেয়েছ। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, বাঁধ ভেঙে বন্যা জলে ভেসে গিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জঁদরা এলাকা। আর তাতেই সমস্যার সম্মুখীন হতে হয় স্কুল পড়ুয়াদের। কেউ পড়ে 3য় শ্রেণী, কেউ বা 5ম শ্রেণীতে, কেউ আবার একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। বাঁধ ভেঙে কংসাবতীর জল এলাকায় ঢুকে প্লাবিত করেছে গোটা এলাকা। প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে হয়েছিল বাঁধের ওপরেই। তবে বানের জলে ভেসে গিয়েছিল পড়াশোনার শিক্ষা সামগ্রী, যার ফলে স্তব্ধ হয়ে পড়েছিল তাদের শিক্ষার প্রসার। ভারাক্রান্ত মনে ত্রিপলের নিচেই এতদিন চুপ করে বসে থাকতে হয়েছিল তাদের। এলাকা থেকে জল নামলেও ভাসিয়ে নিয়ে গেছে পড়াশোনার সমস্ত সামগ্রী। বই, খাতা, পেন, পেন্সিল শূন্য হাতে ভারাক্রান্ত মনে বসে থাকতে হয়েছে স্কুল পড়ুয়াদের। কে দেবে বই, কে বা পড়ার সামগ্রী কিনে দিয়ে সাহায্য করবে তাদের। চোখে মুখে ছিল একরাশ হতাশা, কিন্তু হঠাৎ করেই তাদের মুখে ফুটে ওঠে আনন্দ। নতুন করে আবার পড়াশোনার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা। কারণ যে পুলিশ কাকুকে স্কুল পড়ুয়ারা ভয় করে, সেই পুলিশ কাকুই যেন তাদের অভিভাবকের দায়িত্ব পালন করলো। পাঁশকুড়ায় পৌরসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডের বানভাসী স্কুল পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালো জেলা পুলিশ প্রশাসন। ছোট ছোট শিশুরা প্রশাসনের হাত থেকে শিক্ষা সামগ্রী পেয়ে তারা তো বেজায় খুশি। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, 2024
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজা। পূজার আর বাকি মাত্র হাতে গোনা কটা দিন, এরপরেই আনন্দে মেতে উঠবে বাংলার মানুষজন। বাংলায় শুরু হচ্ছে দুর্গাপুজোর উৎসব। দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমিতে ঠাকুর আনার উদ্দেশ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার এবারের থিম হলো তিরুপতি বালাজি মন্দির। মধ্যরাত্রে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে প্রতিমা এলো মণ্ডপে। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে কোয়ালিটি মার্কস তো দূরস্থ। রিপোর্টে বাজার চলতি 53টি ঔষধ নিয়ে রীতিমতন উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও, যেমন প্যান্ডি, প্যারাসিটামল 500, টেলমিসার্টান, ক্লাভাম 625 বাদ যায়নি অ্যান্টি ডায়াবেটিস, ব্লাড প্রেশারের ওষুধগুলিও। এর তালিকায় রয়েছে গ্যাস, ক্যালসিয়াম, ভিটামিনেরও বেশ কিছু ঔষধ। কোয়ালিটি টেস্টে ফেল করেছে প্যান্ডি, প্যারাসিটামলের মতন 50টিরও বেশি ওষুধ। সাবধান, বাজারে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ। কথায় কথায় প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক এবার ছাড়ুন। গ্যাসের ঔষধ, সঙ্গে ক্যালসিয়াম, ভিটামিনও। কোয়ালিটি টেস্ট পাশ করতে পারেনি 50টিরও বেশি ওষুধ। সাম্প্রতিক এক রিপোর্টে এমনটাই দাবি করেছে কোয়ালিটি মার্কস তো দূরস্থ। রিপোর্টে বাজার চলতি 53টি ওষুধ নিয়ে রীতিমতন উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও, যেমন প্যান্ডি, প্যারাসিটামল 500, টেলমিসার্টান, ক্লাভাম 625, বাদ যায়নি অ্যান্টি ডায়াবেটিস, ব্লাড সুগারের মতন ওষুধগুলিও। তালিকায় রয়েছে গ্যাস, ক্যালসিয়াম, ভিটামিনের ওষুধও। অ্যালকেম ল্যাবরেটরিজ, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, পিওর অ্যান্ড কিওর হেলথ কেয়ারের মতন নামী কোম্পানির একাধিক ঔষধ পাশ করতে পারেনি ড্রাগ টেস্টে। প্রশ্ন উঠেছে, জাল ঔষধ কি আদৌ ওই কোম্পানিগুলোই বানাচ্ছে? অনেকের মতে ভুয়ো সংস্থা খুলে জাল ওষুধ তৈরি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা, আর সেই ওষুধই নামী কোম্পানির নামে বাজারে ছাড়া হচ্ছে। সম্প্রতি জানা গিয়েছে হরিদ্বারের এক পশু ওষুধের ল্যাবরেটরিতে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্চের বিষাক্ত মিশ্রণ দিয়ে তৈরি হয়েছিল অ্যান্টিবায়োটিক্স। তারপর সেই ঔষধ পাঠিয়ে দেওয়া হচ্ছিল উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতন একাধিক রাজ্যে। এইসব জায়গায় সরকারি হাসপাতালে তা ব্যবহার করাও হচ্ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, হাওয়ালা চক্রের মাধ্যমে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসত কোটি কোটি টাকা। সেই টাকা দিয়েই এই ওষুধ ব্যবহারের পারমিট নিয়ে নিত অসাধু চক্রের সঙ্গে যুক্তরা। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে প্রধানমন্ত্রী আজ অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য পুনে সফর বাতিল করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনেতে একটি মেট্রো ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন এবং 22,600 কোটির প্রকল্পের বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শহরে ভারী বৃষ্টির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনে সফর বাতিল করেছেন। এসপি কলেজ ক্যাম্পাসে ভারী জলবদ্ধতা এবং ক্লাদা সারি, যেখানে প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধনের পরে জনসভা করার কথা ছিল, প্রধানমন্ত্রী মোদীকে তার সফর বাতিল করতে বাধ্য করেছে। পুনে মেট্রো জেলা আদালত থেকে সোয়ারগেট পর্যন্ত 3.64 কিলোমিটার বিস্তৃত এবং এতে রয়েছে 3টি স্টেশন: বুধবারপেট, মান্দাই এবং সোয়ারগেট। ফেব্রুয়ারি মাসে জেলা আদালত এবং বুধবারপেটের মধ্যে মুথা নদীর তলদেশের নিচ দিয়ে যাওয়া রুটে একটি নদীর পরীক্ষা চালানো হয়েছিল। সিভিল কোর্ট থেকে সোয়ারগেট সংযোগকারী শহরের মেট্রো রেলের ভূগর্ভস্থ অংশের উদ্বোধন করতে চলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সোয়ারগেট থেকে কাটরাজ পর্যন্ত নেটওয়ার্ক সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনাও করেছিলেন। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জেলা আদালত থেকে সোয়ারগেটের মধ্যে ভূগর্ভস্থ অংশের খরচ প্রায় 1,810 কোটি। এই ভূগর্ভস্থ অংশের উদ্বোধন পুনে মেট্রো রেল প্রকল্পের সমাপ্তিকে চিহ্নিত করবে।
পুনেতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মোদি প্রখ্যাত সমাজ সংস্কারকের স্মরণে ভিদেওয়াহার ক্রান্তিজ্যোতি সাবিত্রীবাই ফুলের প্রথম বালিকা বিদ্যালয়ের স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে কথা ছিল। বিকেল 3টে থেকে শহরের ট্রাফিক বিধিনিষেধ জারি করা হবে এবং কনভয় প্যাসেজ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে 13টি রাস্তায় ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা রয়েছে। সাভারকর মূর্তি চত্বর থেকে সরসবাগ পুরম চকের রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকবে। সিংহগড় রোড এবং মিত্রমন্ডল চক থেকে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। জেধে চক থেকে সাতারা রোড পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ভাকার মহামন্ডল এবং মার্কেট ইয়ার্ড মোড় হয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। 10টি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। পুনের জেলা কালেক্টর ডক্টর সুহাস দিওয়াজে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর শহরের সফরের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর ধারা 65 এর অধীনে একটি আদেশ জারি করেছেন। এই আদেশ অনুসারে নিম্নলিখিত স্থানগুলিকে যানবাহনের জন্য মনোনীত পার্কিং অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে: নীলয়ম থিয়েটার, বিমল তাই গরওয়ার স্কুল, আবা সাহেব গরওয়ার কলেজ, কাটারিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাতিল প্লাজা, নিউ ইংলিশ স্কুল তিলক রোড, ডিপি রোড, মাহাত্রে ব্রিজ, নিউ ইংলিশ স্কুল রমনবাগ ইত্যাদি জায়গাগুলি। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, বিদ্যাসাগর কোনো কাল খণ্ডে প্রাসঙ্গিক নয়। বঙ্গজীবন যতদিন থাকবে বিদ্যাসাগর মহাশয় ততদিনই প্রাসঙ্গিক থাকবেন। 205তম জন্মদিনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলেজ স্কোয়ারের মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার বিদ্যাসাগরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদ্যাসাগরের জীবনের এই ঘটনাগুলি হয়তো অনেকেই জানেন না। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। আজকে জেনে নিন এই মানুষটির জীবনের আরো কিছু ঘটনা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শুধু যে বাঙালি নবজাগরণের এক যুগ পুরুষ তাই নয়, এর পাশাপাশি তার অবদান আছে বাঙালির জীবনের বহু কিছুতে। যেমন কয়েকটি স্বল্প পরিচিত ঘটনা থেকে তাকে চিনে নেওয়া যায় অন্যভাবে। হিন্দু প্যাট্রিয়টের পাতা দেশের আসল চিত্র তুলে ধরত দেশবাসীর সামনে। সারা দেশ বুঝতে পারল নীলকরদের অত্যাচার কোথায় গিয়ে পৌঁছেছে। হিন্দু প্যাট্রিয়টের দুদে সম্পাদক ছিলেন হরিশচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু অকালেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 37 বছর। হরিশের মৃত্যুর পর হিন্দু প্যাট্রিয়টের ছাপাখানা বিক্রি হয়ে দেওয়া হয়। এছাড়া হরিশচন্দ্রের পরিবারের আর কোনো উপায় ছিল না। হরিশের মা শরণাপন্ন হলেন বিদ্যাসাগরের। বিদ্যাসাগর গিয়ে ধরলেন কালীপ্রসন্ন সিংহকে। তিনি 5000 টাকায় প্রেস আর কাগজের সত্ত্ব দুটোই কিনে নিলেন। অনশনে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল হরিশচন্দ্রের পরিবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন এক বিধবার সঙ্গে। পরিবারের সবার মতের বিরুদ্ধে গিয়ে এই কাজ তিনি করেন, কিন্তু পরবর্তী সময়ে সেই ছেলেকেই করেছিলেন ত্যায্য। কেন এমন কাজ করেছিলেন তিনি, তা নিয়ে আজও নানান ধরনের তত্ত্ব রয়েছে। যোগেশ চট্টোপাধ্যায়ের স্মৃতিকথায় লিখেছেন, তাদের বাড়িতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বিদ্যাসাগর। বসার জন্য বৈঠকখানায় ঢালা বিছানা পাতা, দুটো টাকিয়া রাখা ছিল। বিদ্যাসাগর ঘরে ঢুকে জিজ্ঞাসা করেন, আমি কি বিয়ে করতে এসেছি যে আমার জন্য বড়াসন পেতে রেখেছ? তাকিয়া কি হবে? আমি তো কখনো হেলান দিয়ে বসি না। কৃষ্ণকমল ভট্টাচার্য লিখেছেন, বিদ্যাসাগর বরাবর চেয়ারে বসতেন, অথচ কলকাতার কলেজ স্কোয়ারে কিংবা সুরেন্দ্রনাথ পার্কে তার যে মূর্তি আছে সেগুলিতে তিনি আসন পিড়ি হয়ে বসে আছেন। মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর দুটি সনেট বিদ্যাসাগরকে নিয়ে লেখা। যদিও প্রথমটিতে কিছুটা রাগ ঢাক ছিল, কিন্তু পরেরটিতে, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার শিরোনামে প্রকট হয়ে উঠেছে। 1869 সালে বিদ্যাসাগরের গ্রামেই একটি বিধবা বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কোনো কারণে সেটি হয়নি। এর জন্য তিনি গ্রাম ছেড়ে চলে আসেন এবং আর কখনো নিজের গ্রামে ফিরে যাননি। বিদ্যাসাগর মহাশয়ের এই জন্মদিন অনুষ্ঠানে ব্রাত্য বসু কি কি বললেন আসুন আমরা শুনে নেব।
আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, এই যে সামাজিক প্রেক্ষাপটে তার যে ভূমিকা সমাজ সংস্কারের, এখনো অনেকে সমাজ সংস্কারের কথা বলছেন, সেই পরিপ্রেক্ষিতে কতটা তিনি এখনো বাস্তব আমাদের এখানে তার অনুসরণ? বিদ্যাসাগর কোনো নির্দিষ্ট কালখণ্ডে বা নির্দিষ্ট সময়খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয়। আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন। গত 100 বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন 100 বর্ষ হলো, 1920-তে বা 2020-তে যখন 200 বর্ষ হলো, তখনও তিনি প্রাসঙ্গিক। আবার 3020 সালেও বঙ্গজীবন যদি থাকে, বাঙালি জীবন যদি থাকে, তখনও তিনি প্রাসঙ্গিক, সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকবেন। অবশেষে আদালতের যে নির্দেশ ছিল আপার প্রাইমারি, বিজ্ঞপ্তি জারি হয়েছে, মেধা তালিকার প্রকাশ হয়েছে। নিয়োগ কি পুজোর আগে হবে না নিয়োগের প্রক্রিয়া? এটা তো পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে। আমি সার্বিকভাবে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, যেমন চেয়েছিলেন, যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে, ভোট দেওয়া সময় তালিকার আগেই, এবং কাউন্সেলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে এর বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন। আমরা তো আশাবাদী, আমরা আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো। প্রাইমারির ইতিমধ্যেই প্রাইমারির যে ভ্যাকেন্সি নির্ধারণ হয়েছে, প্রাইমারির মধ্যেই নিয়োগও হয়ে গেছে, আগামী দিনেও নিয়োগ হবে। আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায়, মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল স্থিতাবস্থা এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে ফিরিয়ে আনতে পারব। টিএমসিপি ইউনিয়ন নেই কোথাও। যদি উনি খবর নিতেন জানতে পারতেন যে 7 বছর নির্বাচন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 28শে আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে। ফলে যেখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেড কালচারের প্রশ্ন হচ্ছে করতে যায়। ওটা উনি বলেছেন যে ইউনিয়ন নেই, নির্বাচন হচ্ছে না, কিন্তু ইউনিয়ন তাও বকলমে রয়েছে টিএমসিপি। আমি বলবো যে উনি ওনার সভাপতি হিসেবে এবিভিপি, ওনার যে ছাত্র সংগঠন, সেটাকে মজবুত করুন। টিএমসিপি যে কাজ করছে বা করছে না সেটা নিয়ে ওনার একটা নিজস্ব মতামত থাকতেই পারে, উনি বলতেও পারেন। তার সত্য থেকে বেশ কয়েক যোজন দূরে। থ্যাংক ইউ। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, দিনরাত শেয়ালের তাণ্ডবে কামড়ে আক্রান্ত হচ্ছেন শিশু, মহিলা এবং পুরুষ সহ 30 জন। হাসপাতালে ভর্তি সকলেই। শেয়ালের আতঙ্কের এই গ্রামের নাম স্বরূপনগর। শেয়ালের উপদ্রবে অতিষ্ঠ স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা সকলেই। বন দপ্তরের এমনটাই অভিযোগ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া, ডোবরা, স্বরূপনগর সহ একাধিক গ্রামে শিয়ালের কামড়ে ইতিমধ্যেই জখম হয়েছে 30 জন। বেশিরভাগ শিশু ও মহিলা। তাদেরকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কখনো রাত্রেবেলা, আবার কখনো দিনের বেলায় শেয়ালের উপদ্রবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে গ্রামের কয়েকশো মানুষ। ইতিমধ্যেই স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী শেয়ালের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। কারোর পায়ে, হাতে, আবার কোমরেও ছুটে এসে কামড়ে দিচ্ছে শেয়াল। এই ঘটনার জেরে একদিকে পড়াশোনা শিখে উঠেছে, অন্যদিকে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে শিশু বা মহিলা এবং পুরুষরাও। বেরোলেও হাতে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে। এই ঘটনাকে ঘিরে বসিরহাটের বন দপ্তরকে জানানো হয়েছে। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যেভাবে শেয়ালের উপদ্রব রয়েছে তাতে রীতিমতন আতঙ্কিত গ্রামবাসীরা। প্রাথমিক অনুমান, জঙ্গলে খাবার কম হওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে শেয়ালের দেখা মিলছে। সব মিলিয়ে নতুন করে শেয়ালের আতঙ্ক। গ্রামের নাম স্বরূপনগর। ভাই কি নাম আপনার? আরব আলী গাজী। এই জায়গাটার নাম কি? স্বরূপনগর। এই যে আপনারা বাগানের মধ্যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন বৃষ্টির মধ্যে, হ্যাঁ? শিয়ালের অত্যাচার। কেন শিয়ালে কি হচ্ছে? শিয়ালে অব্দি 35 জনের স্বরূপনগর ডালিপাড়া ঢোকরা দিয়ে 35 জনকে অ্যাটাক করবে। তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনো উৎপাত চলছে।
হসপিটালে ভর্তি আছে, কেউ 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 বাড়িতে আছে। এর জন্য আমরা মানে পালা করে হ্যাঁ হ্যাঁ, তো এই অবস্থা কি চাইছেন আপনারা? এসব বন দপ্তর, প্রশাসন, এদের যেটা করলে ভালো হয়, আমরা ভালোভাবে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। সকালবেলা লাঠি হাতে করে দাঁড়িয়ে আছো কেন? শিয়াল মারার জন্য? কেন শিয়ালে কি খুব জ্বালাতন করছে? কামড়াচ্ছে, লোকে তাড়াচ্ছে। কয়জনকে কামড়েছে জানো তুমি? প্রায় 30-35 জন। তোমার নাম কি? বুঝলেন ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে শরীফনগর খালতলা। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, নবান্নে বৃহস্পতিবার স্বাস্থ্য বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে এই বৈঠকে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলিতে নতুন রোগী কল্যাণ সমিতি গঠনের উদ্দেশ্যে এই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে বিস্তারিত রইল প্রতিবেদনে। দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই, বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না এবছরের পুজোর আগে। ভারতের মৌসুম ভবন জানিয়েছে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে বৃষ্টি হয়তোবা পুজোকে মাটি করেও দিতে পারে বলছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বেশ কিছু জেলাতে আবহাওয়ার উন্নতিও হতে পারে, যদিও আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার ও রবিবার আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আজও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় প্রবল পরিমাণ বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি কখনো ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। অক্টোবর মাসের 15 তারিখের পর বৃষ্টি কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে। 26 থেকে আজ থেকে 30 তারিখ এই 4 দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে। দুই বেঙ্গলেই, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, দুই বেঙ্গলই কমে যাবে। তবে আবার 1 তারিখ থেকে আবার দুই বেঙ্গলেই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে গ্রস আর কি। হ্যাঁ, আর সিস্টেম, যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি, এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত তো রয়েছে, তবে সেটা আমাদের এরিয়াতে নেই, ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্রতে এবং তার আশেপাশের জায়গাতে। এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে, 5.8 কিলোমিটার। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন বা যেটাকে ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে। এবং ট্রাফটা পাস করছে যখন মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি। এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা, যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশনটা সাদার্লি হতে পারে, সাউথ ওয়েস্টার্লি হতে পারে, এবং ওর উত্তরের স্টেশনগুলির উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ ইস্টার্লি হতে পারে। ঠিক আছে? তো তার ফলে আপনারা বুঝতেই পারছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার কারণটা হচ্ছে কি, বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লি উইন্ড যাচ্ছে, বে অফ বেঙ্গল ক্রস করে ইস্টার্লি উইন্ড যাচ্ছে। তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন। যেমন ধরুন 26 তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাগুলোতেই
দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিমলি হেভি রেনফলেরও সম্ভাবনা আছে উত্তরবঙ্গতে। মেনলি আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই যে চারটি জেলা, এই চারটি জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা, মানে পুরো উত্তরবঙ্গটাতেই ভারী অথবা ভারী থেকে অতি ভারী নয়তো এক্সট্রিমলি হেভি রেনফল আজকে রয়েছে। আগামীকাল কমে গেল সাউথ বেঙ্গলে। সাউথ বেঙ্গলে হালকা মাঝারি বৃষ্টিপাত, সব জায়গাতে নয়, অনেক জায়গাতে। কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত। এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই চারটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 28 তারিখে দেখুন, সাউথ বেঙ্গলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং কোনো ওখানে 28 তারিখে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর কোনো সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা খুব কম নেই। 29-30 তারিখে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা। তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে যে 26 থেকে 30 আপনি দেখেন এই 4 দিনে কিন্তু গ্র্যাজুয়ালি বৃষ্টিটা কমে গেল। আর 1 তারিখে দেখুন আবার বেড়ে যাচ্ছে। সাউথ বেঙ্গলের জেলাগুলোতে ইনস্টেড অফ আইসোলেটেড ইট বিকেম অফ এ ফিউ স্ক্যাটার্ড, মানে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের কিছু জায়গাতে স্ক্যাটার এবং কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 1 তারিখে ওটা সাউথ বেঙ্গলে আপনার 1 তারিখে বললাম, 2 তারিখে সাউথ বেঙ্গলটা স্ক্যাটারই থাকছে, কিন্তু আপনার নর্থ বেঙ্গলের জেলাগুলোতে অনেক জায়গাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আজকে আমাদের ডিপার্টমেন্ট আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন ইস্যু করেছে ফর দ্য নেক্সট 4 উইক। তো তার যে বিষয়বস্তুগুলি আপনাদের আমি জানাই। তার প্রথম বিষয়বস্তু হচ্ছে যে জাস্ট এ মিনিট, বৃষ্টি থাকবে। এখন কথা যে বৃষ্টি থাকবে, বৃষ্টি মানে যে সবসময় সাইক্লোন হবে তার কোনো মানে নেই, কিন্তু এরকম হালকা মাঝারি বৃষ্টি, মাঝে মাঝে এরকম ইন্টেন্স স্পেল এরকম কিন্তু হতেই থাকবে। পুজোয় বৃষ্টি, মহালয়ার দিনও বৃষ্টি, এই 2 তারিখ মহালয়ার ওর মধ্যে রয়েছে। আর এমনিতে আমাদের ডিপার্টমেন্ট এই অফিসও ফর্মালি একটা দুর্গাপুজোর জন্য ওয়েদারের বুলেটিন দেবে। ওয়েদারের বুলেটিন আমরা দেবো, এখন দেখি এটা কবে দেয়া যেতে পারে। মোটামুটি পুজোয় বৃষ্টি আপনি হ্যাঁ, বলেই তো পুজোয় বৃষ্টি, দ্যাট ইজ ইন্ডিকেটিভ। স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের বেঞ্চমার্কটা কতটা হলে স্বাভাবিক? বা না, ওটা হচ্ছে ক্লাইমেটোলজিক্যাল নর্মাল আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর কি কতটা আছে। ক্লাইমেটোলজিক্যাল নর্মাল আছে আমাদের জেলা, প্রত্যেক জেলার জন্য তার থেকে বেশি, সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি। তার মানে কোনো ওয়েদার সিস্টেম থাকবে আর কি, ওয়েদার সিস্টেম থাকবে। আর এখন এই সময়কার ওয়ান অফ দ্য ওয়েদার সিস্টেম হচ্ছে ইস্টার্লি ওয়েভ। ভেরি আমরা এটাকে আমাদের সায়েন্সের ভাষায় বলি ভেরি লং অ্যাম্পলিটিউড, হাই অ্যাম্পলিটিউড ইস্টার্লি ওয়েভ। ইস্টার্লি ওয়েভ বলে ইকুয়েটারের কাছে হয়, ইকুয়েটারের কাছে এরকম করে ইস্ট মানে পূর্ব দিক থেকে ওয়েভ আসছে, এরম করে বসছে। এবারে ধরুন এই যে ওয়েভ গুলো, এটা যদি মনে করি ইকুয়েটারে খুব কাছাকাছি থাকে আমাদের এরিয়াকে অত ডিস্টার্ব পাবো না, কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায় তখন কি হবে, যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার লেডেন ইস্টার্লি উইন্ড গুলো, সাউথ ইস্টার্লি উইন্ড গুলো যাবে, সেখানে কনভেকশন হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে। তো এই সিজনটা কিন্তু ইট ইজ এ ভেরি ভেরি, এই সিজনের স্পেশালিস্ট সিজন।
এই সিজনে কিন্তু এটা হয়ে থেকে থাকে। এবং অলরেডি আমরা দেখতে পেলাম এই যে বৃষ্টিপাতটা হলো, এটা হচ্ছে ভেরি হাই অ্যাম্পলিটিউড একটা ইস্টার্লি ওয়েভের প্রভাব। ইস্টার্লি ওয়েভের একটা সাইন্টিফিক নামও আছে, এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি ওয়েভ। এই যে এখন বৃষ্টিপাত নেই। প্রথম হচ্ছে যে এই যে কারেন্ট উইক মানে কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইথড্র করে দিতে শুরু করেছে, নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি। এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয়, এগুলোকে আমরা বলি ইস্টার্লি ওয়েভ বলি। এই ইস্টার্লি ওয়েভগুলো সাধারণত ইকুয়েটরের কাছাকাছি হয়, কিন্তু এই ইস্টার্লি ওয়েভগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায়। এবারে এই ইস্টার্লি ওয়েভগুলোর একটা অদ্ভুত আপনার ক্যারেক্টারিস্টিক আছে, আপনি দেখাচ্ছি, আপনি এই ম্যাপটা দেখুন। এরকম এত কোয়ান্টিটি বলাটা খুব মুশকিলের ব্যাপার আছে। হ্যাঁ, পুজোর মধ্যে, হ্যাঁ পুজোর মধ্যে, এবং ব্যাপারটা বুঝতে পারছি, আমি বলছি স্বাভাবিকের থেকে কিন্তু বেশি, স্বাভাবিকের থেকে বেশি সব জেলা পরপর 3টে উইক। পুজোয় নতুন জামা কাপড় পাওয়া যাবে না। তাহলে কি যখন পশ্চিমবঙ্গে যেন নর্থ পর্যন্ত চলে যায়, তাহলে কি হচ্ছে আমাদের এই এলাকাতে হাওয়াটা কিরকম, হাওয়াটা সমস্ত আপনার ইস্টার্লি ওয়েভ। তো সেই কারণেই আপনার এই বৃষ্টিপাতগুলো আমরা পেলাম। এই যে কদিন আগে যে বৃষ্টিপাতটা হলো, ডোন্ট থিঙ্ক ইট ইজ ডিউ টু দ্যাট সাইসার অনলি, ইট ইজ মেনলি ডিউ টু দিস ইস্টার্লি ওয়েভ। এর একটা সাইন্টিফিক নামও আছে, দিস দ্যাট ডাজন্ট ম্যাটার কি সাইন্টিফিক নাম, এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি ওয়েভ। এই ইস্টার্লি ওয়েভের এই সময় কিন্তু খুব আপনার দাপট চলে। এবং আর একটা জিনিস হয় যেটা আপনাদেরকে এর আগে বর্ষা সিজনে আমি বলেছিলাম না, একটা ম্যাডান জুলিয়ান অসিলেশনের মতো ব্যাপার, মানে এটা হচ্ছে অ্যানালজিক্যালি হচ্ছে দু কম্পার্টমেন্টওয়ালা একটা ট্রেন। একটা কম্পার্টমেন্টে খালি আপড্রাফট হয়, একটা কম্পার্টমেন্টে খালি ডাউন ড্রাফট হয়। এই কম্পার্টমেন্টওয়ালা ট্রেনটা মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো, এবং সৌভাগ্যক্রমে আপড্রাফটের যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে, এবং সেখানে যদি ইস্টার্লি ওয়েভটা হয়ে যায়, এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশন হয়ে কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয়ে যায়। এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেনফল ডিউরিং দিস সিজন ওভার আওয়ার রিজন। এই সিজনে এটা হয় আর কি, ঠিক আছে। তো তো ওরা যে ফোরকাস্টটা আছে যেটা বলছিলাম, যে এই সপ্তাহটাতে মানে 3 তারিখ পর্যন্ত যে সপ্তাহ, তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। না, এখন শেষ করিনি। হ্যাঁ, আর তারপরের যে উইক, যেটা 11 তারিখ থেকে 17 তারিখ, ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, পরপর 3 উইক। তারপরের যে উইকটি, অর্থাৎ 18 তারিখ থেকে, হ্যাঁ এটা পুজো টুজো পেরিয়ে গেছে তখন, 18 থেকে 24 তারিখ পর্যন্ত যে উইক, ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উৎসবের মরশুম। চ্যানেল ইউএনআই থেকে সঙ্গে রয়েছে আজকের ব্রেকিং নিউজ হলো, আরজি করের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তারদের ধর্ণা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হবে, নতুন করে ওই সমিতি গঠন করা হবে। সেই কথা মতন বৃহস্পতিবার তিনি জানালেন, এখন থেকে সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন
ওই হাসপাতালেরই অধ্যক্ষেরা। অর্থাৎ কোনো রাজনৈতিক নেতাকে আর কোনো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে দেখা যাবে না। সমিতিতে কারা কারা থাকবেন তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন। ওই বৈঠকের শেষে মমতা জানিয়েছেন রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হচ্ছে। সমিতির জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের একজন করে জনপ্রতিনিধি থাকবেন। নার্সদের জন্য একজন জনপ্রতিনিধি রাখা হবে। হাসপাতালের সুপারও এই সমিতির সদস্য হিসেবে থাকবেন। এছাড়াও থাকবেন একজন করে জনপ্রতিনিধি। এতদিন রোগী কল্যাণ সমিতিগুলো চেয়ারম্যানের দায়িত্বে থাকতেন জনপ্রতিনিধিরাই। স্থানীয় বিধায়ক বা সাংসদ ওই পদ পেতেন। এই পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে। আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। আরজিকরে দুর্নীতির মামলা তদন্তে তার বাড়িতে হানা দেয় সিবিআই। আরজিকর আবহে রোগী কল্যাণ সমিতিতে নানান অনিয়মের অভিযোগও প্রকাশ্যে আসে। তারপরেই সমিতি ভেঙে নতুন করে গড়ার কথা জানিয়েছেন মমতা, যা এবারে বাস্তবায়িত হচ্ছে। More before earlier they have released about 5 lakhs and now 5 lakhs cubic water. Now also no, they didn't give the information. We collected from all sources. Okay, Didi, one more thing. During the union budget, Union Finance Minister had said that 11,500 crores was allocated for Bihar for flood management. They were Bengal nil. Yes. Has the central government allocated any money after such massive floods? I said nil. Nil mane no, mane na na na. হয়েছে? দিদি আজকে মিটিং আপনি অনেকগুলো ডিসিশনের কথা বললেন, মিটিং এ ডিটেইল আলোচনা হয়েছে। আর কিন্তু জুনিয়র ডাক্তাররা আজকে সিএস কে একটা চিঠি লিখেছে, সেখানে তারা বলেছে আরে তারা চিঠি দিতেই পারে, কি আছে ছোট ওরা জানাবেন, আবার সেটা জানিয়ে দেবেন। এটা এই মিটিং, আজকের মিটিংটা ছিল প্রিন্সিপাল, এইচওডি, সিওএমএইচ, বিওএমএইচ, ডিএমএসপি তাদের মিটিং। এটা এভরিথিং ইজ বিন কভার্ড। রাত্রির সাথে একটা কবে নাগাদ চালু হয়ে যাবে করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছিল এবং লুলু গ্রুপও কিন্তু আসছে, ওনাদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে। কোন জমিটা নেবে ওরা ঠিক করবে, যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম, কথা বলেছিলাম। এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল ফেনোমেনা, যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড, দেয়ার স্কিল ইজ ভেরি গুড, আইটিও তাদের খুব ভালো, তাদের টেকনিক্যালি দে আর ভেরি সাউন্ড। আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে, বিজিপিএস আমাদের 5-6 ফেব্রুয়ারি হচ্ছে, তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট, কনসার্ন অর্গানাইজেশন, স্টেক হোল্ডার, তাদের যদি সেখানে ইনভলভ করা যায় তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। আমরা খুশি ইউএস গভর্নমেন্ট, এবং এটা মনে রাখবেন আমাদের মানে বলো না তুমি ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা 3 বছর ধরে কাজ করছে ওদের সাথে। অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে, কারণ কান্ট্রি টু কান্ট্রি হয় বলে, কিন্তু এই কাজটা আমরা 3 বছর ধরে করছি, পার্সু করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে, এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে। সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা চলছে। এটা একটা গুড নিউজ, তাই এটাও আপনাদের জানাবো। আমি কেন বলবো, আমি এত তাড়াতাড়ি সবকিছু বলবো না। নো ডেডলাইন, এসবে ডেডলাইন হয় না। আমরা জানুয়ারিতে একটা রোড ম্যাপ প্রোগ্রাম করতে বলেছি, সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেল। সেটা ওনাদেরও তো দেখতে হবে না, ওনাদের টাইম শুট করছে কিনা,
তারপর ওনারা ওই সময়টা করতে চায় কিনা। আমরা একটা প্রস্তাব দিয়েছি, প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করার চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আমাদের যারা আছেন তারা বসে বাদ বাকিটা করছে। কত টাকার বিনিয়োগ হবে মনে হচ্ছে? এখানে টাকা ম্যাটার না, মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার। এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর, আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। আপনারা তো খোঁজই রাখেন না। 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, 6টা রেল করিডোর হচ্ছে, আপনারা তো খবরই রাখেন না। 2টো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে, 2টো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে, জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত, আরো আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরো 2-3টে। এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে। আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে, দুপাশে আর একটুও জমি নেই, সবই ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আলোচনা হলো কাউন্সিল জেনারেল সঙ্গে, বেসিক্যালি জেনারেলি যেহেতু উনি নতুন এসেছেন সেই জন্য একটা কার্সি কল ছিল। এটা নিয়ে আমাদের রাজ্যের কি কি স্ট্রেংথ আছে, কি কি এখানে আছে, কি আমরা কি করছি, রাজ্য সরকার তরফ থেকে কি কি বিভিন্ন রকম স্কিমস গুলো আছে, এটা নিয়ে অনেক আলোচনা হলো। উনিও জানতে পারলেন আমাদের এখানে রাজ্যের কি স্ট্রেংথ আছে এবং কিভাবে আমাদের রাজ্যে এগোচ্ছে, আমাদের জিএসডিপি কিভাবে বাড়ছে, কিভাবে আমরা এটা করছি। তাছাড়া যেটা মূল উদ্দেশ্য ছিল, যেটা আপনারা জানেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে রিগার্ডিং সেমিকন্ডাক্টর ব্যাপারে, সেই ব্যাপারে আলোচনা হলো। আমরা কিভাবে এটা নিয়ে এগিয়ে যেতে চাইছি এটা নিয়েও আলোচনা হয়েছে। আমরা জমি জায়গা যে প্রয়োজন হবে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন, আমাদের সব প্রস্তুতি আছে। আজকে আমাদের একটা টিম ওদের যারা তারা আছেন ওদের সঙ্গে কথা বলতেও ব্যাঙ্গালোরে আছেন, ওখানেও প্রাথমিকভাবে কিভাবে ওদের কি এক্সপেকটেশনস গুলো আছে এটা জানার জন্য, যাতে আমরা দ্রুততার সঙ্গে এই কাজগুলো করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা টাইমলাইন ফিক্স করে যাতে আমরা এটাকে রূপ দিতে পারি। এই ব্যাপারে আমাদেরকে ওদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রেখে এটাকে করতে হবে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তা এবং শীর্ষ আধিকারিকেরা ছিলেন বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের অধ্যক্ষরা। এছাড়া জেলা স্বাস্থ্য আধিকারিকেরাও ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যোগ দিয়েছিলেন। আরজিকর আন্দোলনের আবহে মমতা ঘোষণা করেছিলেন রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তার ক্ষেত্রে 100 কোটি টাকা বরাদ্দ করা হবে। কোন কোন ক্ষেত্রে কিভাবে সেই টাকা খরচ করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। চিকিৎসক পড়ুয়াদের হোস্টেলের নিরাপত্তার দিকেও আলাদা করে জোর দিতে বলা হয়েছে। হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা, রেস্টরুম, শৌচাগার ইত্যাদির পরিকাঠামোগত উন্নতির ক্ষেত্রেও জোর দেওয়া হবে এবার থেকে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে পিডব্লিউডির পাশাপাশি হাসপাতালের অধ্যক্ষদের দায়িত্ব নিয়ে টেন্ডার ডাকতে বলেছেন তিনি। জুনিয়র ডাক্তারেরা অভিযোগ করেছিলেন নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে তাদের দেওয়া সরকার আশ্বাস বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়িত করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বন্যায় রাজ্য বিপর্যস্ত অবস্থা। এই কাজে সরকারি আধিকারিকেরা অত্যন্তভাবে ব্যস্ত রয়েছেন, তাই কাজে কিছুটা দেরি হচ্ছে। বৃহস্পতিবারের এই বৈঠকে রাজ্যের 33টি মেডিকেল কলেজের মধ্যে 20 থেকে 22টি কলেজের আধিকারিকেরা বক্তব্য তুলে ধরেছেন। রোগী কল্যাণ সমিতির সদস্য ট্রাস্টিরা হাসপাতাল পরিচালনের বিষয়টিই দেখেন। হাসপাতালে সঠিকভাবে পরিচালনা করার জন্য তহবিলের টাকা কোথায় আসবে, কিভাবে খরচ হবে, কিভাবে কোন কোন খাতে ব্যবহার করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয় এই সমিতি।